রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনটি স্পর্শকাতর, যা যাচাইয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সচিবালয়ের নিজ দপ্তরে সোমবার একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, অতীতে থাকলেও ওইসবের কোনো অস্তিত্ব এখন আর নেই। রাষ্ট্রপতির অর্থ পাচারের অভিযোগও নাকচ করা হয়। মালয়েশিয়ার সেকেন্ড হোম ও দুবাইয়ে রেসিডেন্সি নিয়ে সমালোচনা ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক পোস্টে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের কিছু তথ্য তুলে ধরেন। এ বিষয়ে বঙ্গভবন সূত্র জানায়, শপথ নেয়ার আগে 2022 সালে মালয়েশিয়ার সেকেন্ড হোম, দুবাইয়ে রেসিডেন্সি বাতিল করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম কেনার টাকা দেশ থেকে পাঠানো হয়নি। 1.5 লাখ রিঙ্গিত তার বন্ধুর এজেন্সি পরিশোধ করে। পরে সেকেন্ড হোম বাতিল করার পর এজেন্সি টাকা ফিরিয়ে নেয়। ওই সময়ে তিনি কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্পর্শকাতর বিষয়টি দেখার দায়িত্ব সংশ্লিষ্টদের। প্রয়োজনে সবশেষে যুক্ত হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো আমি তো স্পেকুলেশনের ভিত্তিতে ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে আপাতত নাড়াচাড়া করা আমার কাজ না। রাষ্ট্রপতি হওয়ার আগে 5 বছর দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে বঙ্গভবনের সেনাপ্রধান এ সাক্ষাৎ করেন বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন তিনি। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধার কাজে সেনাবাহিনীর কর্মকাণ্ডের প্রশংসা করেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকার কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। ভারত এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার শীল নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে এ ঘটনা ঘটে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় জয়ন্তকে গুলি করে ভাঙ্গাপাড়া বিএসএফ ক্যাম্পে জওয়ানরা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে যায় তারা। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এর আগে 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়। ভারতে অনুপ্রবেশের চেষ্টায় স্বর্ণা ও তার মা সহ কয়েকজন কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছলে তাদের গুলি করে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় স্বর্ণা। এ নিয়ে গত 1 মাসে বিএসএফ এর গুলিতে 3 বাংলাদেশি নিহত হয়েছে। সীমান্ত হত্যা যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের অন্তরায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 2 থেকে 2.5 হাজার রোহিঙ্গাকে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রতি বছর 20,000 করে 10 বছরে আরও 2 লাখ রোহিঙ্গা নেয়ার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। এ সময় সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনার বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কে অন্তরায় বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।
দেখুন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। তেজগাঁয়ে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার করায় প্রায় 7 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। এর আগে বেলা 12টা থেকে 6 দফা দাবিতে 7 রাস্তার মোড়ে অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ সড়কটি সহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার বেলা 12টার দিকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁওয়ের 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা 6 দফা দাবি তুলে ধরেন। শিক্ষার্থীদের দাবি, 2021 সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদি এবং উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না, এমন 6 দফা দাবি তাদের। আমি কেমিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমাদের যখন ল্যাব থাকে, আমাদের ডিপার্টমেন্টের যিনি আসে উনি এই সম্পর্কে কোনো অবগত নেই। উনি সার্কুলার গেছে কখনো দেখেই নাই। ওই লোকটা কীভাবে আমাকে সার্কুলার গেছে বিক্রি শেখাবে? আমাদের 3 মাসে সেমিস্টার শেষ করে আমরা 9টা 10টা করে বই প্রতি 3 মাসে কিভাবে শেষ করব? আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়াই হতো আগে, তাহলে আমরা আজকে রাজপথে আসতাম না। আমরা রাজপথে আসছি, আমাদের দাবিগুলো মানা হয় না বা মানার আমরা সমন্বয়কদের কাছেও গিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে ভ্যালু করে না। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানীর যান চলাচল। দেখা দেয় তীব্র যানজট। তেজগাঁওয়ের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিঝিলের আশপাশেও তৈরি হয় তীব্র যানজট। আমরা দাবির কাছে আটকে গেছি, কারণ আমাকে দাবির থেকে কেটা যে মুক্তি করবো ভাই, একজনের তো মুক্তি পাইছি না, আবার দাবির কাছে আটকে গেছি ভাই। পুরো রাস্তাটা এরকম জ্যাম, এই গাড়ি সব বন্ধ হয়ে আছে, যেতে পারতেছে না কেউ। বেশি অসহায় অবস্থায় আছে হলো এই যে মেয়েরা, মহিলারা। না খায় বাচ্চাগুলো গাড়ির ভিতরেই পড়ে আছে। এটাই হলো মনে করেন দেশের নিয়ম। হাজার হাজার জনগণ পড়ে রয়েছে, এটার কোনো দেখা দেখি নাই, তাদের দাবিটাই আগে। সড়কে যানজট তৈরি হলেও তা নিরসনে কোনো পদক্ষেপ দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের হিসাবে লেনদেন স্থগিত করা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার বাইরে গিয়ে ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কোম্পানির হিসাবের লেনদেন স্থগিত করেছে। এর ফলে অনেক প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মীদের বেতন পরিশোধ ও কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এ ধরনের কাজ অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। ভোগান্তিতে পড়তে পারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীরা, যা মোটেই কাম্য নয় বলছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এখন পর্যন্ত কোনো কোম্পানির ব্যবসায়িক হিসাবে হস্তক্ষেপ বা বন্ধ করার নির্দেশ দেয়নি বাংলাদেশ ব্যাংক। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করায় সৌদি আরবে আটক হয়েছেন 8 জন বাংলাদেশি। তাদের মুক্তি এবং কাজে বহালের জন্য সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্বজনরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে গত 16 আগস্ট সৌদি আরবে দোয়া মাহফিল ও আলোচনার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। মাহাইল ও আবাহাতে দোয়া মাহফিলে যোগ দেন 2 শতাধিক প্রবাসী কর্মী। সৌদি আইন ভেঙে জমায়েতের অভিযোগে আয়োজক কমিটির 8 বাংলাদেশিকে আটক করে স্থানীয় পুলিশ। আটক বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে সৌদিতে ব্যবসা করছেন। এর মধ্যে জয়নাল আবেদিনের 5টি চেইন শপ রয়েছে। সেলিমুল ইসলাম সুপার শপ ছাড়াও পেট্রোল পাম্পের মালিক। অন্যদের ব্যবসা প্রতিষ্ঠানেও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন 3 শতাধিক বাংলাদেশি। প্রবাসে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে জীবিকার পথ গড়ে তোলা এই কর্মীদের দেশে ফেরত পাঠানোর শঙ্কায় এখন স্বজনরা। ওনাদেরকে যদি সফরে পাঠিয়ে দেওয়া হয়, আমাদের পরিবার সহ যারা ওখানে কাজ করে সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাবা আবার অসুস্থ, লাস্ট 2 বছর আগে বাবা 2বার স্ট্রোক করে, বাবার হেলথ কন্ডিশন অনেক খারাপ। আটক বাংলাদেশিদের মুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইছেন তারা। বিভিন্ন আত্মীয়স্বজনের মাধ্যমে এবং ওই 8 জনের প্রতিষ্ঠানে যারা চাকুরি করেন
তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। সৌদি আরবে যারা আটক হয়েছেন, এই আটককৃত প্রবাসীর পরিবার এই স্বাধীনতার ফল পাচ্ছে না। সৌদিতে আটক এই বাংলাদেশিদের 7 জনই চট্টগ্রামের, একজন বান্দরবানের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 48 ঘন্টার মধ্যে আয়নাঘরের তথ্য প্রকাশ করার দাবি জানিয়েছে গুম হওয়াদের স্বজনরা। তাদের অভিযোগ 15 দিন আগে তদন্ত কমিটি হলেও কোনো পদক্ষেপ নেই। সোমবার ডিআরইউতে তারা সংবাদ সম্মেলন করেন। গুমে অভিযুক্ত র্যাব, ডিজিএফআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার চান তারা। 15 বছর ধরে স্বজনকে খুঁজে ফিরছেন। বাবা বা ভাইয়ের বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিলেন। সরকার বদলের পর এখন স্বজনকে ফিরে পাওয়ার আশা করছে পরিবারগুলো। আয়নাঘরগুলোর হদিস জানতে চায় তারা। সেখানে আরও কেউ বন্দী আছে কিনা তথ্য প্রকাশের দাবি পরিবারগুলোর। সবচেয়ে বেশি গুম র্যাব ঘটিয়েছে উল্লেখ করে বাহিনীটিকে বিলুপ্ত করতে বলেন। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, কিন্তু আয়নাঘর এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই, স্বাধীন হয় নাই। তো আমরা চাই আয়নাঘর বা গুমঘর যেগুলো আছে ওগুলো ভেঙে ফেলতে। যদি আয়নাঘর থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন আদালতের কোনো প্রয়োজন নাই। সব স্বজনদেরকে ফিরিয়ে দিতে হবে। যেহেতু আগের সরকার নেই, এখন বর্তমান সরকার আছে, তাহলে আয়নাঘরগুলো কেন তল্লাশি করা হচ্ছে না? আমাদের কথা হইলো র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে। এটা আমরা চাই। তাদের অভিযোগ, প্রতিটি রাজনৈতিক দল পদ পদবি আর ক্ষমতা দখলের লড়াইয়ে ব্যস্ত। গুম পরিবারের পাশে কেউ নেই। গুমের শিকার প্রতিটি পরিবারকে মাসিক ভাতা দেওয়ার দাবি জানান তারা। যারা অপহরণ হয়েছে, যারা গুম খুম হয়েছে, যাদেরকে আমরা পাচ্ছি না, অতি দ্রুত তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং আমরা যারা পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহযোগিতা এবং তাদেরকে মাসিক অনুদানের ব্যবস্থা করে দেওয়া হোক। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো পুরোপুরি সুফল মিলছে না বলে মনে করে গুম পরিবারের সদস্যরা। যারা আছে তারা কি অবস্থা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে তৎপর সরকার। সোমবার হতাহতদের তথ্য চেয়ে সারা দেশে সরকারি বেসরকারি হাসপাতাল ও ডিসিদের চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। কবরস্থান কর্তৃপক্ষের কাছ থেকে হিসেব চাওয়া হয়েছে বেওয়ারিশ মরদেহের। সোমবার চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এক মুহূর্ত সময় নষ্ট করতে চান না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা। দায়িত্বের দ্বিতীয় দিনেই দেশের সব ডিসি, এসপি, সিভিল সার্জন সহ সবার কাছে হতাহত বিভিন্ন অপরাধের তথ্য উপাত্ত চেয়ে চিঠি দিয়েছেন তারা। গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছেন তাদের কাছে থাকা তথ্য প্রমাণ সরবরাহ করতে। হতাহতদের দেখতে বিভিন্ন হাসপাতালও নিয়মিত পরিদর্শন করছেন তারা। শিগগিরই সমন্বয়কদের সাথেও হবে বৈঠক। আমরা বিশ্ববিদ্যালয় সমূহের ভাইস চ্যান্সেলরদের কাছে চিঠি দিয়েছি, যাতে তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন যতটুকু হয়েছে সেখানে কতজন আহত নিহত হয়েছে তাদের কাছে যে তথ্য আছে সেটা আমরা চেয়েছি। একই সাথে আমরা ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, ভিকটিম ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ আছে, তারা নিজেরাও ভিকটিম, তারা তাদের এই তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কিংবা প্রসিকিউশনের কাছে যদি পৌঁছে দেন সেটা আমাদের তদন্তের জন্য একটা বিরাট সাহায্য করবে। প্রধান কৌশলী আরও জানান, এরই মধ্যে সরকারের আইন উপদেষ্টার সাথে বৈঠক করে ট্রাইব্যুনালে বিচারক দ্রুত নিয়োগ দিতে অনুরোধ করেছেন তারা। সেটি সম্পন্ন হলে প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের গ্রেপ্তারে দ্রুত পরোয়ানা চাওয়া হবে। তবে এক্ষেত্রে কোনো নিরপরাধ যেন মামলায় না জড়ায়, তেমনি জড়িত কেউ যাতে ছাড়া না পায় সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে প্রসিকিউটররা। কেউ গুলি চালিয়েছেন, কেউ গুলির অর্ডার দিয়েছেন, কেউ গুলি চালাতে উস্কানি দিয়েছেন, কেউ পরিকল্পনা করেছেন, কেউ উপর থেকে কমান্ড করেছেন। তো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি অপরাধের সাথে সম্পৃক্ততার জন্য বিভিন্ন স্তরের আসামি থাকে। কেন্দ্রীয়ভাবে আসামিগুলো সবাই কমন হবে, আর ইন্ডিভিজুয়ালি গ্রাউন্ডে যারা পারপিট্রেট করেছেন, যারা সরাসরি গুলি চালিয়েছেন, যারা লাশে আগুন দিয়েছেন, তাদেরকে আলাদা হবে। সংবিধানের ৪৭-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে কিংবা জামিন পেতে হাইকোর্টে প্রতিকার পাওয়ার সুযোগ নেই আসামিদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ১ অক্টোবর থেকে সারা দেশের সুপার শপে পলিথিন ও পলিপ্রোপিলিনের ব্যাগ ব্যবহার করা যাবে না। সোমবার সচিবালয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, আগামী মাস থেকে সুপার শপে পলিথিনের ব্যাগে কোনো পণ্য ক্রেতাদের আর দেয়া যাবে না। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় এ বার্তা ব্যাপকভাবে প্রচার করা হবে বলেও জানান তিনি। পত্রিকায়ও গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় 1 সপ্তাহের মধ্যে সব সুপার শপের সঙ্গে বসে পাটের শপিং ব্যাগ সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা নেবে। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট 57 ব্যক্তি ও কোম্পানির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের নামে থাকা 6 ব্যাংকের 2 শতাধিক অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 1,09,000 কোটি টাকা। এখনো জমা আছে 26,000 কোটি টাকা, যদিও খোদ এস আলমের হিসাবে আছে মাত্র 5.5 লাখ টাকা। বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের সদস্যদের 5 বছরের লেনদেনের তথ্য জানতে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় কর অঞ্চল 15। এরই মধ্যে তথ্য দিয়েছে বেশিরভাগ ব্যাংক, যেখানে 6 ব্যাংকে এস আলম পরিবারের নামে মিলেছে 57 ব্যক্তি ও কোম্পানির তথ্য। এসব কোম্পানির একটি এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল। গত 5 বছরে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 84,000 কোটি টাকা। এখনও আছে 5,500 কোটি টাকা। কর কর্মকর্তাদের ধারণা, এস আলমের বেশিরভাগ ঋণের টাকা এই হিসেবে জমা হয়, পরে ধীরে ধীরে বের করে নেওয়া হয়। এস আলম ভেজিটেবল কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে 7,500 কোটি টাকা, এখন আছে 4,500 কোটি টাকার বেশি। সুপার এডিবল কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 5,500 কোটি টাকা, এখনও আছে 4,500 কোটি টাকার বেশি। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন কোম্পানির অ্যাকাউন্টে আছে 3,600 কোটি টাকার বেশি। এস আলম ট্রেডিং কোম্পানিতে আছে 5,500 কোটি টাকা। কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব, এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না, সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো। এবং তারা পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংক লেনদেনে সবচেয়ে এগিয়ে এস আলমের ভাই আব্দুল্লাহ হাসান। গত 5 বছরে তার অ্যাকাউন্টে জমা হয় 900 কোটি টাকা। আগের জের সহ এখন আছে 1,500 কোটি টাকা। তবে খোদ এস আলম আছেন শূন্য অবস্থায়। তার অ্যাকাউন্টে 20 কোটি টাকা ঢুকলেও আছে মাত্র 5.5 লাখ টাকা। কর কর্মকর্তারা জানান, বাকি প্রতিষ্ঠানের তথ্য পেলে লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে। সব তথ্য পাওয়ার পর কর ফাঁকি ও সংশ্লিষ্ট নানা অপরাধ অনুসন্ধান করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে, সহনীয় পর্যায়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি এখনও বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে। এ ব্যাপারে সরকার আরও কঠোর হবে জানিয়ে হুঁশিয়ারি দেন অর্থ উপদেষ্টা। এদিকে পণ্যের সরবরাহ বাড়ানো সহ দাম সহনীয় রাখতে ভোজ্য তেল ও রাইস ব্র্যান্ড আমদানির কথা জানান তিনি। আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো? টাকা ছাপিয়েছেন, 60,000 কোটি টাকা দিয়েছে খরচ করে। এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। চট্টগ্রামের লোহাগাড়া থানা হাজত থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি সহ 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিকেলে পুলিশ সুপার তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত আদেশে তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাসিমা আক্তার এবং কনস্টেবল এনামুল হক। তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, পালিয়ে যাওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরি, চাঁদাবাজি সহ একাধিক অপরাধে মামলা রয়েছে। নানা অভিযোগে রোববার সকালে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয়রা। তাকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। কোথাও ডুবা পানি, কোথাও গলা সমান। শহর থেকে গ্রাম, পানিবন্দী অসংখ্য মানুষ। বেশি বিপাকে শিশু, নারী ও গর্ভবতী মায়েরা। সম্প্রতি ফেনীতে আকস্মিক বন্যায় পানিবন্দী 40টি পরিবারকে প্রথমে খাবার সরবরাহ ও পরে উদ্ধার করেন ঢাকার 4 জন যুবক। তাদের অদম্য সাহসিকতায় এখন নিরাপদে শতাধিক নারী ও শিশু। আগস্টের বন্যায় পানিবন্দী গোটা ফেনী শহর। একটি ভবনের সিঁড়িতে আটকে পড়ে 4 মাসের শিশু অপ্সরা।
তার মা খাবারের সন্ধানে পাশের মহল্লায়। হঠাৎই পানি আরও বেড়ে যাওয়ায় ঘরে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে শিশুটিকে উদ্ধার করেন ঢাকার যুবক মোস্তাফিজুর রহমান। ছাদে ওঠার যে সিঁড়িটা, ওই সিঁড়ির মধ্যে পানি ছুঁই ছুঁই অবস্থায় একটা বাচ্চা পড়ে আছে। মেয়ে বাচ্চা, হয়তো 3-4 মাস বয়সের হবে। এই বাচ্চাটার নিচে হলো মানে ডুবন্ত পানি। আমরা প্রায় 2 হাত ধরে উপরে উঠে ওই বাচ্চাটাকে নৌকায় নিয়ে আসি। বন্যা কবলিত এলাকায় চরম বিপাকে পড়েন গর্ভবতী মা, শিশু ও বয়স্করা। বিশেষ করে তীব্র সংকট দেখা দেয় শিশু খাদ্যের। এমন দুঃসময়ে সেখানে ঢাকা থেকে গুঁড়ো দুধ পৌঁছে দেন মোস্তাফিজের বন্ধুরা। বাচ্চাটার সাথে ওর ফ্যামিলির লোকজন ছিল, তারা কান্না করতেছে, মানে সবাই যে তখন আমার কাছে তো কিছু ছিল না। ভাই আর কিছু করি আর না করি, আর কিছু আনেন আর না আনেন, বাচ্চাদের খাবারটা নিয়ে আসতে হবে। এই স্বেচ্ছাসেবীরা 10 দিন ধরে ফেনী শহর, আলুকদিয়া, লালপোল, ছাগলনাইয়া, লক্ষ্মীপুরে উদ্ধার কাজ করেন। অন্তত 40টি দুর্গত পরিবারকে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন তারা। বর্তমান জেনারেশন যেটা আছে তারা মোবাইল কেন্দ্রিকই থাকে। এখন কেউ অত বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সবাই একত্রিত হতে পেরেছে, যার কারণে বন্যাতেও সেম একই আমরা প্রতিফলন দেখতে পেরেছি যে সব যুবক একসাথে ঝাঁপিয়ে পড়েছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া, তাতে করে কি হবে, আমাদের এই দেশটা উন্নত হবে, আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে ক্রিয়েটিভিটি তৈরি হবে, তাদের মুড মাইন্ড চেঞ্জ হবে। স্বেচ্ছাসেবকরা বলছেন, দেশ ও মানুষের বিপদে এগিয়ে আসা সবার নৈতিক দায়িত্ব। এবারের বন্যায় নতুন প্রজন্ম তা আবারও প্রমাণ করেছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।